নমস্কার। ভাষা ও ভবিষ্যতের আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছি আজকের থেকেই। অনুষ্ঠানটার নাম হচ্ছে লিডার স্পিক। এখন প্রশ্ন আসতে পারে যে ভাষা ভবিষ্যৎ যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মে হঠাৎ করে একটা ইংরেজি নাম কেন? আমরা এখনো অবধি ইংরেজি নামের সেরকমভাবে কোনো অনুষ্ঠান করিনি। ইংরেজি নাম এই জন্য যে আমরা এই অনুষ্ঠানটাতে যাদের সঙ্গে কথা বলবো তাদের অনেকে অবাঙালিও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা হিন্দি ইংরেজিতেও কথা বলতে পারি, তাই জন্য একটা জেনারিক নাম আমরা দেওয়া হয়েছে যে লিডার স্পিক। লিডার স্পিকের প্রথম এপিসোডে আমরা যার সঙ্গে কথা বলবো ওনার পরিচয় দেওয়ার আগে একটা ছোট্ট 1 মিনিট 42 সেকেন্ডের আপনাদের একটা অডিও ভিজুয়াল দেখাবো। অডিও ভিজুয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কার সম্পর্কে আমি কথা বলছি। তারপরে অবশ্যই আমাদের এই আলোচনা চলবে এবং আশা করব যে আপনারা এই আলোচনা থেকে অনেকে প্রায় প্রত্যেকেই উপকৃত হবে। Mr. Abhijit Roy is an engineer and an MBA from the prestigious IIM Bangalore. He started his career with Asian Paints as management trainee and then went on to become area sales manager. He joined Berger in 1996 as product manager for Color Bank and rose to the rank of CEO in mid-2012. During his tenure as CEO, Berger market cap has gone up from 3,000 crore to 77,000 crores. Berger has consistently featured in the Forbes Super 50 companies list in India and rose to the rank of becoming the 14th largest paint company in the world and the 4th largest paint company in Asia. He personally has been recognized by many prominent business publications. He featured in the top 100 CEOs of India list published by Business Today for consecutive years 2016-2017 and 2017-2018, and he featured twice in the top private sector CEO list published by the prestigious Forbes magazine in 2015-16 and 2016-17. In 2018, he was also awarded as the most enterprising and innovative CEO by the Times Group. In 2021, Berger has been recognized as India's best managed company by Deloitte India. Ladies and gentlemen, here is Mr. Abhijit Roy, Managing Director and CEO, Berger Paints. আপনারা দেখতে পেলেন আমরা আজকে কথা বলছি বার্জার পেইন্টস এর এমডি এবং সিইও মিস্টার অভিজিৎ রয়ের সঙ্গে। মিস্টার রয় সম্পর্কে আমার 18 বছর বার্জার পেইন্টসে আমি নিজে চাকরি করি, আমার নিজস্ব অনেক কিছু বলার আছে। তবে আজকের পরিসরে আমরা বার্জার পেইন্টসের থেকেও বেরিয়ে একটা বৃহত্তর আলোচনা করব। আমরা ভাষা ও ভবিষ্যতে আপনারা দেখেছেন ভাষা সম্পর্কে আমরা কথা বলেছি, বিভিন্ন সাহিত্যিকের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে আমরা ভাষা ও ভবিষ্যতের ভবিষ্যৎ পার্টটা নিয়ে কথা বলবো। ভবিষ্যৎ আমাদের কিরকম সেইটা নিয়ে কথা বলবো। মিস্টার রয়, গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি প্রথমেই প্রশ্নে চলে আসবো আপনার কাছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। তো আপনি আমাদেরকে একটু বলুন যে ভারতবর্ষে আমরা যে সময়টাতে রয়েছি, এই সময় ভারতবর্ষের ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? মানে কিরকম, আর উই ইন আ গুড পিচ টু ব্যাট অন? আমার মতে one of the best countries to be in today, ভারত এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার মূলত 3টি কারণ। প্রথমত, একটা সুইট স্পটে এখন দাঁড়িয়ে আছি আমরা অনেকটা। এটা জিওপলিটিক্যাল একটা রিজন আছে যে একসময় ভারত এবং চীন এই দুটো মেইন কান্ট্রিজ ছিল যেগুলো যারা প্রায় অলমোস্ট 40% অফ দ্য ওয়ার্ল্ড জিডিপি কন্ট্রোল করত। তারপরে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো চলে আসে, ডমিনেট করে এবং ওদের সায়েন্টিফিক যে আবিষ্কারগুলো করে গান টান এসব জাতীয় জিনিসপত্র দিয়ে
They use that to rule the world almost for nearly 300-400 years, যেটা আমাদের ব্রিটিশ রাজত্ব দিয়ে আমরা গেছি, and they sucked out a lot of money and then they use that money basically to prosper. আমাদের একটা নিজেদের বহুকাল ধরে একটা ওই ফেজের পরে বেরিয়ে একটা দাসত্ব ভাব একটা থেকে যায়, মানে তার জন্য এখনো আমরা ইংরেজিতে, বাঙালিরা বেশি করে দেখি আমি যে ঝগড়া করলে ইংরেজিতে কথা বলে, বেশি কিছু জিজ্ঞেস করলে ইংরেজিতে কথা বলতে আরম্ভ করে, ভাবে যে ওইটা একটা বিশাল ব্যাপার কিছু। তো এইটা আস্তে আস্তে কাটছে এবং আজকালকার মানে অ্যাটলিস্ট ইয়াঙ্গার জেনারেশন যারা আছে এবং অন্য যেগুলো যেটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখন যেটা রয়েছে, সেখানে এটাকে এনকারেজ করা হচ্ছে যে ইন্ডিয়ান প্রাইড, যেরকম চাইনাতেও চাইনিজ প্রাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, চাইনিজ ন্যাশনালিজম ইজ ইম্পর্টেন্ট। তাতে কনফ্লিক্ট হচ্ছে, হওয়া স্বাভাবিক, কিন্তু এটা আস্তে আস্তে হবে, কারণ এই সাইকেলটা ঘুরতে থাকে। রে ডালিওর একটা বিখ্যাত ভাষণ আছে, যেটা কেউ পড়ে থাকে দেখতে পাবে, হাউ দ্য সাইকেলস ইভলভ ওভার আ পিরিয়ড অফ টাইম। তো ইন্ডিয়ার যে সিচুয়েশন এখন, এটা একটু উঠতি কার্ভে রয়েছে। পপুলেশন ইজ ওয়ান অফ দ্য রিজনস ফর ইট। আমরা অনেক সময় কার্স করি যে আমাদের পপুলেশন এত বেশি, which really makes it very competitive এখানে অ্যাটমসফিয়ারটা, এবং পার ক্যাপিটা ইনকামটা পড়ে গিয়ে থাকে ওই জন্য, বিকজ অফ দ্য ভেরি লার্জ পপুলেশন। ইট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল সাচ আ লার্জ পপুলেশন অলসো, সো দেয়ার আর লটস অফ চ্যালেঞ্জেস ইন দ্য কান্ট্রি। কিন্তু এই পপুলেশনটাই আবার একটা ডিমান্ড ক্রিয়েট করে, এবং এই ডিমান্ডের জন্যে ন্যাচারালি যদি ছোট দেশ হতো, লোকই না থাকতো, তাহলে কেউ এখানে ইনভেস্ট করতো না চট করে। কেন ম্যানুফ্যাকচারিং করবে? আমরা নিউজিল্যান্ড থেকে গেছিলাম কদিন আগে, ঘুরে এলাম, ছোট্ট দেশ, দেখতে খুব সুন্দর, কিন্তু কোনো ইন্ডাস্ট্রি ওখানে কোনোদিন কেউ ইনভেস্ট করবে, কারণ ওইটুকু লোকের জন্য, 2.5 কোটি লোকের জন্য কোনো ইন্ডাস্ট্রি চলতে পারে, রাইট? So it will never make sense to invest. Investments will happen in countries or places where you can at least sell in nearby places. তো সেই হিসেবে চায়নায় প্রচুর ইনভেস্টমেন্ট একসময় ইউএসএ এনকারেজ করতো ওখানে, and China has now reached a level where they have started competing with the US, and its cost of production has also gone up because labor cost has gone up. অনেকটা মিডল ইনকাম কান্ট্রিতে স্ট্যাটাসে চলে গেছে। ইন্ডিয়া এখন যেখানে চায়না ছিল প্রায় 15 বছর আগে, সেইখানে এখন রয়েছে। সো দ্য গ্রোথ অপরচুনিটি ইজ ভেরি হাই এখানে এখন। এইটা অনেকগুলো কারণে ইউএসএ হ্যাজ স্টার্টেড সাপোর্টিং ইন্ডিয়া against all the other countries, so they are propping up to the extent possible they will do that. যেটা চাইনার সুযোগ হয়েছিল, সেটা এখন ইন্ডিয়ার সুযোগ। ইন্ডিয়া ইজ প্লেইং দ্যাট গেম ওয়াইজলি অলসো, কি মানে ঠিক আছে, এটাও ব্যালেন্স করছে, রাশিয়া থেকে তেলও নিচ্ছে, আবার ইউএস এর কাছ থেকে হেল্পও নিচ্ছে, দুটো ব্যালেন্সিং করে চলছে, which is the right approach. Hopefully this will continue. আর ইকোনমিক গ্রোথ যেটা একটা সুবিধে হয়েছে ইন্ডিয়ার, যে আইটি হ্যাজ বিকাম ভেরি ডমিনেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এআই, এমএল, আইটি, রিসার্চ লেড ওয়ার্ক, তো এটাতে ইন্ডিয়ানসরা খুব ভালো, মানে ইন জেনারেল দ্যাট ইজ ওয়াই ইউ উইল ফাইন্ড যে যতগুলো আইটি কোম্পানি আছে বিশ্বের সব সিইওস গুলোই প্রায় বেশিরভাগই ইন্ডিয়ান। তো দ্য ট্যালেন্ট ইন হাউস ইজ ভেরি স্ট্রং। তো এই এক তো পপুলেশনের গ্রোথ, there is a geopolitical aspect, there is the IT which is into the picture, and overall I think the younger crowd in India has become more aspirational. They are not willing to accept things lying down, so gradual shift is happening towards a better area. The GDP it reflects, right? Last year আমাদের GDP was the highest in the world. এই বছরও
আমার যেটা মনে হয় যে প্রায় হাইয়েস্টই হবে অফ দ্য মেজর ইকোনমিক্স। সবাই প্রায় অসুবিধার মধ্যে দিয়ে চলছে। জাপান ইজ নেগেটিভ, ইউকে নেগেটিভ অর নিয়ার নেগেটিভ, ইউরোপ ইজ স্ট্রাগলিং, আমেরিকাতেও গ্রোথ আছে কিন্তু নট অ্যাট দ্য রোবাস্ট পেস। চাইনা হ্যাজ স্লোড ডাউন কনসিডারেবলি। তো সেই হিসেবে ইন্ডিয়া লুকস ভেরি অ্যাট্রাক্টিভ ফর এভরিওয়ান। মানে টুডে আজকে আমাদের একটা মিটিং ছিল, বেকার কোটিংস ওর সিইও ছিল ওই মিটিংটাতে, বোর্ড মিটিং ছিল। উনিও বলছিলেন এখন তো ইন্ডিয়া ছাড়া কেউ ভাবতেই পারছে না। তো ইন্ডিয়া হ্যাজ গট লট অফ অপরচুনিটিস। দিস ইজ দ্য রাইট টাইম। নেক্সট 15-20 ইয়ার্স হয় আমরা খুব ভালো করব, আর না হলে দেশটা রসাতলে যাবে। কারণ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের নেগেটিভ সাইডটা হচ্ছে যে যদি গ্রোথ না হয়, যদি এদের অ্যাবজর্ব না করতে পারি আমরা ইন প্রোডাক্টিভ ইউজ, তাহলে কিন্তু এটা নেগেটিভ দিকটা ভয়ঙ্কর। ঠিকই। আমরা ওই ব্যাপারটা, আমি অস্ট্রেলিয়াতে, আপনি নিউজিল্যান্ডের কথা বললেন, অস্ট্রেলিয়াতে যখন আমরা ছিলাম সেই সময় আমরা দেখছিলাম যে সবাই সবকিছু কিভাবে কত আনন্দ হচ্ছে, শনিবার দিন রাত্রিবেলা তারা কোটি কোটি টাকা তাদের হচ্ছে। একজন ড্রাইভার ওখানকারই আমাকে বললেন, উনি গ্রিস থেকে এসছেন, গ্রিসের বাস চালান, গ্রিসের লোক অস্ট্রেলিয়াতে এসে আছেন। উনি বললেন যে আমি আবার ফিরে যেতে চাইছি গ্রিসে, কারণ ইকোনমির অবস্থা, অস্ট্রেলিয়ার ইকোনমির অবস্থা কিন্তু প্যাথেটিক, অলমোস্ট মানে খুবই খারাপ অবস্থা। তো আমরা ওই বাইরের চাকচিক্যটা দেখে অনেক সময় ভুলে যাই, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। মানে ওইরকম একটা মেলবোর্নে আমরা ছিলাম, মানে মেলবোর্নের মতো জায়গায় ওখানকার লোকেরা কিন্তু বেশ মানে দুঃখেই আছে সেরকম বললেন আর কি। যাই হোক, তো নাও দ্যাট উই আর ইন আ গুড পিচ টু ব্যাট অন, এখন আমরা ভালো করে ব্যাট করতে পারি কিনা, পিচটা ভালো দেওয়া হয়েছে, ভালো করে ব্যাট করতে পারি কিনা সেটা আমাদের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে, এইটাই আপনি বলছেন, তাই না? কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। সো এইখান থেকে আপনি শুরুতেই আপনি একটা ল্যাঙ্গুয়েজের কথা বললেন, একটা ভাষার কথা বললেন। যেহেতু আমরা নিজেদেরকে ভাষা কর্মী, আমাদের যে প্ল্যাটফর্মটা, আমরা নিজেদেরকে ভাষা কর্মী হিসেবে আমরা বলি, একটা জিনিস আমি আপনাকে একটু বলছি যে আরবান জায়গায় ভার্নাকুলার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা কিন্তু শুধু বাংলার ক্ষেত্রে হয়নি, মহারাষ্ট্রে মারাঠি, গুজরাতে গুজরাতি, সব জায়গায় মানে শুধুমাত্র হিন্দি বেল্টটা ছাড়া বাকি অংশে কিন্তু ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ইজ ইন থ্রেট, মানে একটু গন্ডগোলের মধ্যে চলছে। কিন্তু আমি আপনাকে বলছি যে আমরা যখন আপকান্ট্রিতে যাই, মানে আমি মহারাষ্ট্রে থাকি, আপনি জানেন, আমি যদি কোলাপুরে কোনো রিক্রুটমেন্ট করতে চাই, সোলাপুরে কোনো রিক্রুটমেন্ট করতে চাই, বা বাংলার ক্ষেত্রে যদি আপকান্ট্রি বেঙ্গলে, রেস্ট অফ বেঙ্গলে যদি রিক্রুটমেন্ট হয়, তাহলে কিন্তু এখনো বাংলা ভাষাকে বা সেখানকার যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকে আমরা ভীষণভাবে প্রাধান্য দিই। তো একটা ছোট্ট আরবান ফেনোমেনাকে আমরা কি আপনার মনে একটু খুব বড় করে দেখছি? মানে আমাদের, আপনিও যেটা বললেন যে এটা এখন এনকারেজ করা হচ্ছে, গভর্নমেন্ট থেকেও এনকারেজ করা হচ্ছে, অত বড় একটা জায়গায় প্রাইম মিনিস্টার গিয়ে হিন্দিতে, আমেরিকায় হিন্দিতে কথা বলছেন। তো দিস ইজ অলসো অ্যান এনকারেজমেন্ট ফর আস। তো ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব সহজে মরে হয়তো যাবে না। আপনার কি মতামত এই বিষয়টা? মানে মরার তো প্রশ্ন ওঠে না, কারণ এটা এতদিন এত বছর ধরে সার্ভাইভ করেছে যখন, সুতরাং এটা মরার কথা নয়। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ইংরেজি যে ভাষাটা, যেহেতু as I said the western countries started dominating primarily ইংল্যান্ড, ইউকে, এবং ইউকের লোকেরাই গিয়ে আমেরিকায় বসবাস করে, অস্ট্রেলিয়ায় বসবাস করে, নিউজিল্যান্ডে বসবাস করে, এরাই ক্যাপচার করে বেসিক্যালি দে হ্যাভ ওভাররুলড দ্য এক্সিস্টিং, ওখানকার যে অ্যাবরিজিনাল লোক ছিল তাদের থেকে দখল করে দে হ্যাভ বিকাম দ্য রুলার্স অফ দিস কান্ট্রিজ। ইন্ডিয়াতে সেটা করতে পারেনি ফর হোয়াট এভার রিজনস, তা ছেড়ে দিয়ে চলে গেছে। এবার এই ল্যাঙ্গুয়েজটা বিজনেস ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রচুর প্রচার হয়ে গেছে, কারণ যেহেতু আমেরিকা ডমিনেট করে, যেহেতু এই দেশগুলি যেগুলো বললাম সেগুলো ওয়ার্ল্ড ইকোনমিকে ডমিনেট করে, তো সুতরাং
একটা ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ আছে ওদের জন্য, লোকে ওইটা শিখতে চায়, পড়তে চায়। স্প্যানিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অনেক বেশি লোক হয়তো বলে, কিন্তু দে ডোন্ট হ্যাভ দ্যাট ইকোনমিক ক্লাউড। তো যার জন্যে চাইনিজ, হয়তো চাইনার লোকেরা খালি বলে আমরা তো চাইনিজ শিখে চাইনায় যাব বলে অ্যাসপিরেশন নেই। অ্যাসপিরেশনটাও যারা এখানকার ইন্ডিয়ান লোকেদের আছে, এখনো ওয়েস্টার্ন কান্ট্রিজে যেতে চায়, আমেরিকায় যেতে চায়, কানাডায় যেতে চায়, ইউকেতে যেতে চায়, অস্ট্রেলিয়ায় যেতে চায়। I haven't heard someone saying that I want to go to China or to make my fortune. It is very unlikely, right? তো এই জন্যে ইংরেজি ভাষা এই আরবানে যেখানে একটু অ্যাসপিরেশনটা আছে, টেন্ডেন্সি হয়ে গেছে এই দিকে যাওয়া। আপ কান্ট্রিতে মোস্ট অফ দ্য পিপল যারা ওখানে থাকে, তারা কিছু লোক ইংরেজিতে ভাষা ওখানেও করে, দ্যাট ইজ বিকামিং পপুলার। There's nothing wrong in that. মানে আমি যদি একটা অন্য ভাষা শিখি তাতে কোনো ক্ষতি নেই, বাট নিজের ভাষাকে হেয় করা তাতে একটা গন্ডগোল আছে। আমি যে জানি না তা নয়, তা হওয়া উচিত নয়। ফ্রেঞ্চরা যে ইংরেজি জানে না তা নয়, কিন্তু ওরা ফ্রেঞ্চেই কথা বলবে। জার্মানরা যে ইংরেজি জানে না, ব্যবসা করতে গেলে ইংরেজি বলতে হবে, সে বলবে, ঠিক সময় বলবে, কিন্তু নিজের দেশে জার্মানিতেই কথা বলবে। তারা কিন্তু ওই ইংরেজিতে বলতে আরম্ভ করলাম নিজেকে জাহির করার জন্য, সেইটি কখনো করবেন না। নিজের দেশের ওপরে প্রাইড, নিজের ল্যাঙ্গুয়েজের ওপরে প্রাইড হতে হবে, রাইট? দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ দ্য ইস্যু। এবার এখানে এটা থাকবে, এটা এই দোটানা চলতে থাকবে। মাঝে মাঝে কিছু লোক হিন্দিতেও এখানে কথা বলবে, কারণ অনেক জায়গায় হিন্দিতে কথা বলতে বাধ্য হবে, কারণ সেই লোকটা হয়তো সে বোঝে না। কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি বলাটা অনেক, আমি দেখেছি সাউথ ইন্ডিয়া, কেরালায় এরকম ওরা বলে, ওরা নাকি ইংরেজি ছাড়া কথা বলে না। আমি গিয়ে দেখলাম যে ইংরেজিটাই জানে না। পুরো ট্রেনে একটা সেকেন্ড ক্লাস এসি কম্পার্টমেন্টে আমি একটা লোক বলতে পারলো না ইংরেজিতে কথা, হিন্দিতে বরঞ্চ দুটো কথা বলতে পারছে ভেঙে ভেঙে, কিন্তু ইংরেজি জানে না। তো সুতরাং এই ল্যাঙ্গুয়েজেস শেখা, নাথিং রং ইন ইট, কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজকে মেনটেন করা, মাতৃভাষাকে যথেষ্ট। আমি তো বড় হয়েছি জামশেদপুরে, এবং সেখানে আমার স্কুলে হিন্দি পড়ানো হতো, বাংলা পড়ানোই হতো না। ওই বাড়িতে কালচার ছিল একটা, শুকতারা, আনন্দমেলা, এইসব বই পড়তাম বসে বসে। মা যেহেতু নার্চার করতো, সুতরাং শিখে নেওয়া ওটা সম্ভব। আমি পড়তে পারি, লিখতে পারি, বলতে পারি, কিন্তু অনেক জেনারেশন যারা হয়তো বাইরে থাকে, তোমার মেয়ে ধর এখন পুনায় আছে, আই ডোন্ট নো হোয়াট শি ইজ লার্নিং, তো ওই হিন্দি শিখবে, ইংরেজি শিখবে, নাথিং দ্যাট ইউ ক্যান ডু অ্যাবাউট ইট, সেটাই, বিকজ দ্যাট ইজ হাউ ইট ইজ। এখন অনেক সময় সুবিধা হয় না, বাড়িতে পড়ে না, তো সে বাংলা বলতে পারবে, বাট বাকি দ্যাট ইজ ইট। মানে এক্স্যাক্টলি। আমি আপনাকে মিস্টার রয়, আমি আপনাকে বলি, আমাদের এই যে ইনিশিয়েটিভটা, এই যে এই ভাষা ও ভবিষ্যৎ যে ইনিশিয়েটিভটা, এইটাও খানিকটা শুরু হয়েছিল ওইখান থেকে, যে দেখুন এখন না বাংলা পড়ানো ব্যাপারটা খুব কঠিন। আমার মেয়ে যেমন বাইরে থাকে, তার কোনো জায়গায় বাংলা পড়ছে না, বাট ল্যাঙ্গুয়েজটাকে আজকে যদি আপনি বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, এই যে বাংলা সাহিত্যের যে লোকগুলো, এদেরকে যদি আপনি কানে শোনাতে পারেন, অ্যাটলিস্ট আমার মেয়ের মতো এদের যে অ্যাটলিস্ট যে কানে শোনাতে পারে, তার যে একটা রিচ হেরিটেজ রয়েছে, সেই হেরিটেজটা অ্যাটলিস্ট ও জানবে যে আমি পারি না, কিন্তু এটা ফেলে দেওয়ার মতো নয়। তখন কি হবে, তখন ভাষাটাকে অশ্রদ্ধা করবে না। ও হয়তো পারবে না, কিন্তু ভাষাটাকে অশ্রদ্ধাও করবে না। আমাকে আমার এক বন্ধুর বাবা বলেছিলেন, আমার কথাটা সারা জীবন মনে আছে, যে আমাদেরকে পেরিয়ে যা, আমাদেরকে মারিয়ে যাস না। মানে ডোন্ট স্ট্যাব আস, মানে আমাদেরকে পেরিয়ে চলে যা, কিন্তু আমাদেরকে মারিয়ে যাস না, এইটুকু আমরা এক্সপেক্ট করি। তো এই জায়গাটার থেকে আরেকটা জিনিস যেটা আপনি বললেন, যে ভাষার একটা ইকোনমিক্স, ভাষা বেঁচে থাকে দুটো ব্যাপারে, একটা হচ্ছে ভাষার একটা ইকোনমিক্স থাকা দরকার। আজকে বাংলাদেশে বাংলা ভাষাটা বেঁচে রয়েছে, বা আপ কান্ট্রি বেঙ্গলে বাংলা ভাষাটা বেঁচে রয়েছে, তার কারণ হচ্ছে দোকান পাট সমস্ত কিছু ইকোনমিক্সটাই বাংলায় চলছে।
তো এইটা একটা কথা। আর দ্বিতীয় কথা, বাঙালি বিশেষ করে বাংলা ভাষা, অন্য ভাষার ক্ষেত্রে আমি অতটা জানি না, বাংলা ভাষার ক্ষেত্রে একটা খুব শুদ্ধবাদী একটা তুমি ভালো করে কথাটা বলতে পারলে না, তুমি একটু ব্যাকাটারা বললে, এটা কিন্তু সংস্কৃত হয়ে যাওয়ার একটা চান্স আছে। খুব কম লোক, সেটা খুব বেশি লোক নয়, আপনাকে সবসময় ফেসবুকে ট্রোল করবে যে এইরকম ভাবে তুমি কেন বললে, এই বানান ভুল হলো, এই হলো। এইটা করে করে কিন্তু সিওএলও ইউ আর কালার, যখন সিওএলও আর কালার হয়েছিল তখন কিন্তু ট্রোল করতে আসেনি কেউ। তাই জন্য ইংরেজি ভাষাটা আজকে বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়াতে আমরা বলি যে ইটস আ ব্রাইট মর্নিং টু ডাই, ওদের উচ্চারণটা হচ্ছে, আমি গিয়ে শুনলাম যে ইটস এ গুড মর্নিং, উই হ্যাভ কাম টু ডাই। তখন আপনি হঠাৎ করে মনে হবে, আরে উই হ্যাভ কাম টু ডাই মানে কি, মানে ওই ডেটাকে, ওই ওয়াইটাকে ওরা আই করে উচ্চারণ করে। তো তার জন্য কারোর কিছু এসে যায় না। মানে আমাদের এই বাংলা ভাষার আরেকটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে এই যে যারা পিওরিস্ট হলে কিন্তু সংস্কৃত হয়ে যাবে আস্তে আস্তে। ইউ হ্যাভ টু অ্যালাউ পিপল। এগ্রিড। এইখান থেকে আপনাকে একটা জায়গায়, আমি অন্য একটা জায়গায় নিয়ে যেতে চাইছি মিস্টার রয়, যে আমরা একটা খুব বড় মহামারী দেখলাম কয়েকদিন আগে, প্যান্ডামিক একটা কোভিড হলো। এই কোভিডের আগে আর কোভিডের পরে হাউ ডিড থিংস চেঞ্জ, মানে কি আপনি কি দেখলেন, মানে কিভাবে, মানে আমাদের জীবনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাট ইজ ট্রু। আমি ব্যবসা ক্ষেত্রে বলবো, মানে পার্সোনাল লাইফে তো নানা রকম চেঞ্জেস হয়েছে, বাট ব্যবসার মধ্যে যে দুটো মেজর চেঞ্জ হয়েছে, একটা যেটা এখন আমি তোমার সাথে কথা বলছি, এই জিনিসটা, এই মিটিং এবং ভিডিও কলিং, এই যে এত অ্যাক্টিভ পার্টিসিপেশন হচ্ছে, রোজ প্রায় মিটিং হচ্ছে, অনলাইন মিটিং। আজকে যেরকম বললাম, সকালবেলাতেও একটা বোর্ড মিটিং ছিল, সেখানে বিভিন্ন দেশের লোক, কেউ মালয়েশিয়া, কেউ ফ্রান্স, কেউ দিল্লি, কেউ কলকাতা, নানা জায়গা থেকে লোকজন, গোয়া, সবাই বসে কথা বললো একসাথে। এইটা খুব কম হতো না যে তা নয়, 2-3% লোক হয়তো এরকম করতো, বাকি সবাই দৌড়ে বেড়াচ্ছিল বিভিন্ন জায়গায় মিটিং করতে হলে। মানে সবাই মিলে 10 জন 10 জায়গা থেকে আসছে, একটা হোটেলে থাকছে, টায়ারসাম জার্নি, আবার ফিরে যাচ্ছে, হোয়াট আ ওয়েস্ট অফ টাইম। সেই জিনিসটাকে অ্যাভয়েড করে এইটা হচ্ছে। এর আবার একটা অন্য দিক আছে, যে পার্সোনাল মিটিং এ যে র্যাপোটা হয়, যে ডিসকাশনটা হতে পারে, সেই কানেক্টটা আবার হতে পারে না। অনলাইনে কে যে কি করছে, ঘুমোচ্ছে না জেগে আছে, সে গিয়ে অন্য গল্পের বই পড়ছে, কেউ জানে না। বাট দিস ইজ অলসো আ পার্ট অফ ইট। বাট ফোকাস মিটিং যদি করতে হয়, শর্ট মিটিং করতে হয়, লোকজনের টাইম সেভিংস, ইটস আ ভেরি গুড থিং উইচ হ্যাজ হ্যাপেন্ড। এইটা আমাদের জানা ছিল না, এখন এটা হঠাৎ করে হয়েছে। সেকেন্ড যেটা ডেভেলপমেন্ট, যেটা সেটা হচ্ছে এই ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টটা, উইচ ইজ আ মেজর ডিপারচার। ইন্ডিয়াতে বেশিরভাগ লোক এখন অফিসে ফিরে গেছে, আইটি কোম্পানিগুলো ছাড়া, যেখানে এখনো বেশ কিছু লোক হ্যানা করছে, কিন্তু আদারওয়াইজ বেশিরভাগ লোক এখন আবার সেই অফিস যাতায়াত করছে। কিন্তু বিদেশে, আমি লন্ডনে ছিলাম কদিন আগে, এবং আমেরিকাতেও আমার বন্ধু বান্ধব যারা আছে, বলে এখনো বহু লোক, দে জাস্ট রিফিউজ টু গো টু দ্য অফিস। ভাই কি দরকার, আমি বাড়ি থেকে আপনার সব কাজ করে দিচ্ছি, আপনার আমাকে অফিসে কেন নিয়ে? এবং এটার জন্যে there is almost a 30-40% reduction in commercial space. So that is having a major impact also, কি যে কমার্শিয়াল বিল্ডিংস তৈরি হতো, সেগুলো হঠাৎ অনেক কমে গেছে, because the requirement has gone down. That's the another feature of work from home, যেটা আস্তে আস্তে কিছুটা পোর্শন ইয়াংস্টাররা স্পেসিফিক্যালি প্রেফার করে অনেক সময়, এবং যার জন্য রিকোয়ারমেন্ট অফ স্পেস ইজ রিডিউসিং in the commercial area. This is another major change which has happened after the pandemic. Third যেটা, সেটা হচ্ছে যে সাডেনলি অনেক লোক মানে লাইফটাকে অন্যভাবে দেখছে। I can die at any point of time. Why should I struggle so much?
let me enjoy, অনেকটা বেশি টাইম দিই ফ্যামিলিকে। আগে দৌড়ে বেড়াচ্ছিলাম, কাজ করছিলাম, যখন কোভিড হলো তখন কেউ দেখার নেই, শুধু ফ্যামিলি আছে আশেপাশে। So that bonding has gone up substantially with the family members, because again প্রায় এক বছর ছিল, নিজেদের অনেক বেশি কাছাকাছি ছিল, বসেছিল, খাচ্ছিল, থাকছিল এক জায়গায়। So that bonding has increased. That's the personal side of it. অনেকে আবার যার জন্য 3 bedroom plus flats এর চাহিদা বেড়ে গেছে হঠাৎ করে, বিকজ লোকে স্টাডি কাম একটা মিটিং রুম টাইপ চাইছে, কারণ অনেকে হাজবেন্ড ওয়াইফ যদি কাজ করে তারা দুজনেই আবার দুটো রুম চাই, তাদেরকে বক 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 ওখানে ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে লাগবে। তো দ্যাট অলসো has changed a little bit at homes in some of the urban centers. Otherwise, as I said, এইগুলো মেজর চেঞ্জ যেগুলো দেখা গেছে, ঠিক, which are there. হ্যাঁ, এইগুলো আমিও এখনো দেখছিলাম। আমাদের একটু অ্যাডভান্স, যেগুলো টেকনোলজিক্যালি অ্যাডভান্স, লাইক পুনা, ব্যাঙ্গালোর, এখানেও কিন্তু হিউজ একটা সেগমেন্ট রয়েছে, যেটা কিনা, যেমন আপনি জানেন আমরা নতুন কিছু কিছু অফিস বানাচ্ছি, সেই অফিসগুলোকে আমরা ছোট করে দিয়েছি। মানে আমাদের খুব বেশি বিশাল অফিসিয়াল স্পেস এখন দরকার নেই, একটা কনফারেন্স রুম রইলো, হ্যাঁ, মেইন রিকোয়ারমেন্ট। হ্যাঁ, বাকিগুলো ওই যেটা আপনি বললেন যে কমার্শিয়াল স্পেস আস্তে আস্তে, তাতে একটুখানি একদিক থেকে কমার্শিয়াল স্পেস হচ্ছে, একদিক থেকে ইকোনমিতেও একটুখানি হেল্প হচ্ছে, যে ভাই প্রচুর খরচা হচ্ছে না, সেই দিক থেকেও একটু ভালো। তো সব মিলিয়ে ভালো খারাপ সব দিকই প্যান্ডেমিকের আছে। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বললেন এই সময়, সেটা হচ্ছে এই যে নিউ জেনারেশনের কথা বললেন, এই স্পেশালি জেনারেশন জি, যেটাকে এখন জেন জি বলে বলা হচ্ছে। আপনি তো জানেনই, আমরা সবাই উই হ্যান্ডেল দেম, মানে আমাদের ভীষণভাবে একটা, আমি যেটা মানে কয়েকদিন ধরে আমি যেটা ভাবছি, যে এই লোকগুলো বা এই ছেলেগুলো যারা আসছে, আপনার বাড়িতেও রয়েছে আপনার ছেলে, তো এরা কিন্তু দে আর নট ব্যাড, হ্যাঁ, দে নো লট অফ থিংস উইচ উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো আমি সেদিনকে একটা ছেলের সঙ্গে, একজন এসওটির সঙ্গে আমি কথা বলছিলাম, আমরা ফেসবুক আমরা খুব করি, ওরা বলছে যে ফেসবুক বুড়োদের অ্যাপ, বুড়োদের যে আমরা করি না ফেসবুক, ওদের একটা বি রিয়েল বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেখানে নাকি ওই সবসময় আপনি কোনো ফিল্টার ইউজ করতে পারবেন না, আর মাঝে মাঝে আপনাকে প্রম্পট করবে যে এক্ষুনি তুমি কি অবস্থাতে আছো সেটা তুমি আমাদেরকে সবাইকে জানাও আর কি, এরকম ভাবে। লট অফ গুড থিংস। এআই এর কথা আপনি বললেন, তো এই জেনারেশন জি কে ইজ গ্রসলি মিসআন্ডারস্টুড। আপনি এই জেনারেশনটাকে কিভাবে দেখেন? প্রত্যেক জেনারেশনই ইভলভ করে, এবং ওর যে প্রিভিয়াস জেনারেশন, তাতে কিছু লোক এদেরকে ডাউটফুলি দেখে, কিছু লোক ওদেরকে বলে যে বা এটা নতুন কিছু হচ্ছে। তো ইট ডিপেন্ডস অন হাউ ইউ টেক ইট, বাট এভরি জেনারেশন ইভলভ। আমার বাবারা যে জেনারেশন ছিল এবং যা অ্যাসপিরেশনস ছিল, যা টাইপের সিচুয়েশন ছিল, that has completely changed in our generation, right? And the next generation will have a further more change scenario, এক সময় আমার বাবারা বেশিরভাগই, আমার বাবা যেরকম সিচুয়েশন, জাস্ট ইন্ডিপেন্ডেন্স হয়েছে, একই দেশ, সবাই যা হোক করে সার্ভাইভ করেছে। I don't think anyone would have had a luxurious life. গাড়ি তখন কেউ চিনতই না, স্কুটার ওয়াজ অ্যান অ্যাচিভমেন্ট। একটা ফ্লাইটে কোথাও যাওয়া মানে একটা বিশাল একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, সে প্লেনে চড়েছে, এই সিচুয়েশনে ছিল, রাইট? ফ্রম দ্যাট সিচুয়েশন টুডেজ জেনারেশন, আমাদের যে জেনারেশন, তখন প্রথমে ফ্লাইট ছিল না, সবাই ফ্লাইটে ঘুরে বেড়ায় এখন, মানে সবাই বিদেশে ঘুরে বেরিয়েছে প্রায়, মানে মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের কথা। তো there has been a significant change in the pattern. এতে দুটো নেক্সট যে জেনারেশন আসছে, তাদের ওয়েলথ লেভেলটা আর একটু বেড়ে যাচ্ছে ন্যাচারালি, মানে দে আর ফার বেটার অফ। তাতে কি হচ্ছে, দুটো তিনটে জিনিস হচ্ছে। একটা, এই যে রাইটলি সেইং, অনেকগুলো পজিটিভস আছে। পজিটিভস গুলো যেরকম টেকনোলজিক্যালি দে আর ফার মোর স্যাভি,
আমরা যেটা আজকেও আমি এই ল্যাপটপটা আমি ছেড়ে এসেছি অফিসে, ছেলেটাকে বলে এই ল্যাপটপটা দে, এই ব্রড, আমি বললাম যে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে, it took 1 minute, সব অ্যারেঞ্জ করে দিয়ে এখন ইজ গন। এসব করতে গেলে আমাকে এখন আমার হোয়াটসঅ্যাপ থেকে কানেক্ট করব, কি করে করব আমি বুঝতে থাকবো, রাইট? এই জেনারেশনে এসব কোনো ব্যাপার নেই, মানে এগুলো মানে জল ভাত। এবং এআই, ডিজিটাল মার্কেটিং, এই ডোমেনে দে আর রিয়েলি গুড। সারাদিন এই করছে, ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে এই সাইডে। বাট দের আর সার্টেন ডিসঅ্যাডভান্টেজেসটা কি, এই যে বিকজ আমাদের কি ফাইটার টাইপের একটু ছিলাম আমরা, বিকজ we had to survive, right? We didn't have the luxury of falling back on my parents, right? That was not possible. That was cut out. So therefore you survive, swim or sink. That was the situation. So intensity of effort যেটা সেটা আমাদের, এবং আমরা কি করতাম তখন, মানে ধরো আমার একটা বস, তাকে সে হয়তো আমার সাথে বাজে ব্যবহার করছে, কিন্তু আমি দাঁত কামড়ে পড়ে আছি, রাইট? দ্য টলারেন্স লেভেল ওয়াজ মাচ হাই, নট আউট অফ চয়েস অর ভলিউশন, অফ কম্পালশন। ওটা আমি করতাম, যে আমার উপায় নেই, আমি এখানে আমাকে বাঁচতে হবে, যাই বলু ভাই, লাঠি ঝাঁটা খেয়ে এখানে পড়ে থাকি, রাইট? আজকের জেনারেশন এটা করবে না, এবং এর এক্সপেকটেশনও রাখা উচিত না, এবং ঠিকই করে, মানে যে why should he listen to some crap from someone, but that luxury is there with them, and that is a difference. অনেক সময় আমাদের জেনারেশন বুঝতে পারে না এটা, আমাকে আমার বস একরকম ট্রিট করেছিল, আমিও সেরকমই ট্রিট করব এই লোকটাকে, এইটা যদি করতে যায় তখন বিপদ আছে। কারণ এই জেনারেশন সে শুনবে না, তাকে তার মতন করেই বলতে হবে, যাতে সে ইন্সপায়ার্ড হয়ে কাজটা করে, এবং তার মনে হয় যে হ্যাঁ এই কাজটা করলে আমারই লাভ, রাইট? অর আই এম ইন্টারেস্টেড ইন দিস জব, সো হি হ্যাজ টু হ্যাভ ইন্টারেস্ট ইন দ্যাট। ইন্টারেস্ট না থাকলে বলতে থাকো, ইট উইল জাস্ট গো ওভার হিজ হেড। সো হি উইল নট, মানে you cannot inspire them, you cannot manipulate them, you have to inspire them. মানে ম্যানিপুলেশন, আপনি ইনসেন্টিভেও কাজ হবে না, হয়তো থ্রেটেনও হবে না, থ্রেটেনও থ্রেটও কাজ করবে না, ইনসেন্টিভ কিছুটা কাজ করবে, সব সময় কাজ করে, বাট more will be trying to motivate and inspire them. That will work, and if it is of interest, then of course it will have the maximum impact. If he is or she is interested in a certain subject matter, they can go to great depths to do that. And finding that is the important thing, and encouraging them in that direction is very important. And for us, this middle level leadership, it is very very important that we nurture this talent, because আমরা দেখেছি, আপনি নিজেও, you had been a great proponent of these youngsters to give, মানে ওদেরকে আমরা ভালো ভালো রেসপন্সিবিলিটি দিয়েছি, দিয়ে দেখেছি যে যদি আমরা ওদেরকে দিই তাহলে কিন্তু দে ক্যান ডু ওয়ান্ডার্স। এইখান থেকে স্যার আপনাকে আমি একটা জায়গায়, অলমোস্ট ইট ইজ টাচিং 30 years of your professional career, তো 30 বছর আগে আপনি যখন আপনার ছোটবেলায় যদি আপনি ফিরে যান, তখন আপনি যেটা বললেনও যে মানে আমার কিছু বস ছিল, সেই সময় আমার একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট ছিল, সেই তাদেরকে মতো করে আমাকে চলতে হতো। অ্যান্ড আমরা যেহেতু টাইম আমাদের খুব বেশি নেই, তাই জন্য আমরা নিজেরা ব্যক্তিগত অনেক গল্প শুনেছি আপনার মুখ থেকে। আমি জানতে চাইবো যে আপনার ওই সময়কার যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটার থেকে আপনি যখন একটা মানে পয়েন্ট অফ অথরিটিতে এলেন, যখন লিডারশিপ পজিশনে ফুল ফ্লেজেড আপনি এলেন, তখন কি কি জিনিস আপনি রেখেছেন সঙ্গে? এটা খুব ইম্পর্টেন্ট, যে সবকিছুই ফেলে দেওয়ার মতো নয়, কি কি জিনিস আপনি রেখেছেন সঙ্গে, আর কি কি জিনিস আপনি চেঞ্জ করেছেন, সেইটা যদি আমাদেরকে একটু বলেন। প্রথম যেটা, ফার্স্ট আমার যে চাকরি ছিল, আমি যখন ব্যাঙ্গালোর থেকে পাস করলাম, তো মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট ওয়াজ উইথ এশিয়ান পেইন্টস ইন কলকাতা।
ওখানে সিস্টেমটা তখনকার দিনে এবং মনে হয় এখনো বেশ কিছুটা ওরকম চলে, যে প্রথম 2 মাস প্রচন্ড গ্রাউন্ডিং করতো ওরা, মানে ইন দ্য সেন্স দ্যাট প্রত্যেকটা ফাংশন তোমাকে নিজেকে করতে হবে। ওয়্যার হাউস চালানো তুমি শেখো। আমি IIM ব্যাঙ্গালোর থেকে পাস করে বসে ক্লারিক্যাল কাজ কেন করবো বললে, দ্যাট ইজ সিলি, রাইট? কালচারটাই ওরকম করে রেখেছে যে এটা খুব ভালো করে শিখতে হবে, দারুণ ভাবে শিখতে হবে। সবাই, আমার সিনিয়র ব্যাচের আরেকটা IIM এর ছেলে আছে, সেও শিখেছে, তার সিনিয়র ওরকমই ছেলে আছে, সেও শিখেছে, আমি কি দোষ করলাম ভাই, আমাকেও এটা শিখতে হবে, রাইট? তো রুট যেটা, মানে সেলস ম্যান কি করছে, গোডাউন কিপার কি করছে, গোডাউনে কি কি জিনিস চলছে, এইটা এত ভালোভাবে ইনডেপথ শিখিয়ে দিত প্রথম 3-4 মাসে, বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা। তারপরে 1 বছর ধরে ঘষাতো ফিল্ডে, মানে মোটরসাইকেলে করে বসে বসে। আমি তখনকার দিনে দেখতাম বার্জার পেন্টস এর ম্যানেজার গাড়ি করে ঘুরতো, আর আমাদের ম্যানেজার বলতে, স্যার আমরা 3-4 গুণ বেশি ওদের চেয়ে সাইজে, আমাদের বেটা মোটর সাইকেলে করে ঘুরতে হয়। তো বাট উই ইউজ টু রোটেট লাইক দ্যাট, গলি গলি তস্য গলি, কোথাও গিয়ে ঠাকুর পুকুরে, তখন একটা গ্রাম ছিল, ওখানে কেউ যাচ্ছে না, কোনো বার্জার টার্জারে ডিলার টিলার নেই, এশিয়ান পেন্টস গিয়ে একটা লোহার দোকানকে বুঝিয়ে টেছে এশিয়ান পেন্টস বেচতে আরম্ভ করে। এই যে শেখা, যে গ্রাউন্ডিং থাকা কতটা দরকার, হাওয়ায় হাওয়ায় ভাসলে কিছু হবে না। আপনি স্ট্র্যাটেজি যতই বানান অফিস রুমে বসে, এভরিথিং উইল ফেল অ্যাট দ্য এক্সিকিউশন স্টেজ। ওই এক্সিকিউশনের মধ্যে কি কি ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা সবসময় আই ক্যারি উইথ মি। যে একটা স্ট্র্যাটেজি যখন আমি ভাবি, তখন ইজ অফ এক্সিকিউশনটা ভাবতে আরম্ভ করি সবসময়, যে এটা করা যাবে তো, লোকটা যে আমি তো বলে দিলাম, সেটা করতে পারবে তো ওখানে গ্রাউন্ডে, ওর কি কি প্রবলেম হবে, হাউ ক্যান আই মেক ইট প্রসেস ড্রিভেন টু সিম্পলিফাই ইট, কি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, যাতে ও ইজিলি করতে পারে জিনিসটাকে। এইটা একটা ক্যারি ফরওয়ার্ড ফ্রম দোজ ডেজ, right? Because otherwise, I would have never learned if I had gone straight, say, to a consulting company and then to an office in Berger. ওটা তাহলে আর শিখতাম না জীবনে। Because execution is totally different. It is quite difficult. It has a lot of challenges of its own. সেটার আমি এক সময় ওয়ার্কাররা কিছু সময় মানে খুব প্রেসারে চলে এসছে, মাল ডিসপ্যাচ করা যাচ্ছে না, মাল নামানো যাচ্ছে না। আই এম ইন চার্জ অফ দ্যাট ডেপো at a young age of 24-25 তখন। তো এদিকে চাচাচ্ছে, আয় স্যার মাল আসছে না, কি হচ্ছে? তো I opened my shirt in my Genji, I started unloading cartons myself, right? আজকের দিনের জেনারেশনে এটা কেউ করবে, বাট those were learnings which were so critical. You know how difficult it is in those times, and you always remember যে এটা এই সময় যদি এরকম আমাদেরও এখনো এই সময় হবে, সো মাই ফার্স্ট ইনস্টিংক্ট ইজ, তা হবে তো, এর কি কি ইস্যুস আসছে, এটাকে আমি কিভাবে কমিয়ে দিতে পারি যাতে এই ঝামেলাগুলো কম হয়, রাইট? সো দ্যাট ইজ a very important learning lesson which I carry. And what you don't is a very nasty experience that I faced. এরপরে আমি লরিয়ালে যাই, এবং আনফর্চুনেটলি আমি তো একটা ইচ্ছে ছিল FMCG কোম্পানিতে যাবো, সবাই FMCG করে, এবং লরিয়াল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইটস গট ফ্যান্টাস্টিক ব্র্যান্ডস, whether it is skin care, hair care, perfume, or Armani, Giorgio Armani was their brand, so there are lots of perfumes which were there. So it was a great company, it still is a very great company, but আমার ইমিডিয়েট বস যে ছিলেন, যেটা আমি বললাম দাঁত কামড়ে পড়ে থাকা, তো দ্যাট ওয়াজ ইট। 12টায় ঢুকতেন,
দুপুরবেলা আর রাত 12টা 12:30 অবধি ডেলি বসে থাকতে। তো ভেরি মিজারেবল বিহেভিয়ার উইথ পিপল। একটা ছেলে নর্থ ইস্ট থেকে একটা অনেক কষ্টে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে চেক নিয়ে এলো, চেকটা ছিঁড়ে ফেলে দিল মুখের সামনে। মানে হরিবল বিহেভিয়ার, ইনহিউম্যান অলমোস্ট আই উড সে। সারাক্ষণ পলিটিকিং করছে, দুটো গ্রুপ বানিয়ে নিজেদের মধ্যে মারপিট করানো, all bad things that can happen. So certain things, in fact, আমি যখন বাড়িজারে ইন্টারভিউ দিতে আসি, মিস্টার বোস over there, managing director, was taking my interview, and he said কি এত প্রবলেমটা কি ওখানে? আমি বললাম এই ব্যাপার, রাত 12:30 অবধি আমার মায়ের অপারেশন হয়েছে, I wanted to go and meet her, that also he did not allow. So I have made up my mind, I will leave this company come what may. তো বললো এখানে দেখো একটা নিয়ম হচ্ছে, 7টার সময় আমি শাটার নামিয়ে দিই, তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। এই প্রবলেমটা তোমার নেই যে রাত্রি 12টা অবধি বসতে হবে। দ্যাট মাচ আই ক্যান গ্যারান্টি। ঠিক আছে স্যার, I think this is the place I would like to join, right? কি অ্যাটলিস্ট 7টা 7:30টার সময় বাড়ি যেতে হবে। Now it got prolonged to 8 o'clock is a different matter, and now even to 8:30 at times, but at least there is no compulsion to sit like that late into the night and every day waste time. নট অনলি দ্যাট, আই থিঙ্ক আপনার ওই যে আমাদের এখন যে কালচারটা যেটা হয়েছে আমাদের, আপনি হয়তো জানেন না, ওয়ান ফেলো ইজ সাফারিং ফ্রম ক্যান্সার, ওয়ান অফিসার ইন নাগপুর। তো দ্য মোমেন্ট আই টোল্ড টু দ্য হায়ার ম্যানেজমেন্ট, তো এভরিবডি ইজ কম্প্যাশনেট, মানে তার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে। তো দ্যাট কালচার, আমি একজনকে বলছিলাম যে রিসেন্টলি ওই এইচডিএফসি ব্যাংকের একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, and then people have started abusing corporates. Okay, so আমি তখন একজনকে বলছিলাম যে that people do not leave job, they leave bosses. তো কেউ চাকরি ছাড়ে না, কোম্পানি ছাড়ে না, বস ছাড়ে। তো এটা একটা ওয়ান অফ কেস। আমার তো 18 বছর হয়ে গেল, তার আগেও 5 বছর it was a big corporate also at that time, Pentafort Technologies Limited, if you remember. তো ওটাও একটা কর্পোরেট ছিল, তো যেটা অন্য আলাদা ব্যাপার। আপনি একটা জায়গায় আপনি যেটা বললেন সেটা হচ্ছে there are few good things, few bad things among generations, কিন্তু যদি আপনাকে বলা হয় যে 1 or 2 things that এই যে এখনকার যে জেনারেশনরা বড় হচ্ছে, ধরুন আমার মেয়ে এই 8 বছর 10 বছর যাদের বয়স, একটা দুটো জিনিস যদি আপনি বলেন যে দেখো এই দুটো জিনিস তুমি ওকে ভালো করে শেখাও, সো দ্যাট শুধু কর্পোরেট না, লাইফেও ও আগে যাওয়ার জন্য এই একটা কি দুটো জিনিস খুব ভালো করে তোমাকে শেখানো দরকার, তাহলে আপনি কি বলবেন? দুটো জিনিস যদি বলো, প্রথম যেটা জিনিস হচ্ছে কিউরিওসিটি টু লার্ন নিউ থিংস, এটা ডেভেলপ করতে হবে, এবং যত প্রোৎসাহন দেয়া যায় তত ভালো। যে নতুন জিনিস যদি কিছু শিখতে চায় তো উই শুড এনকারেজ, and the mind should be very curious to understand why certain things are happening. এখনকার পৃথিবী খুব ফাস্ট রেটে ইভলভ করছে, চেঞ্জ ওভার অফ থিংস, what used to take say 70-80 বছর, এখন সেটা 7-8 বছরে হয়ে যাচ্ছে, এরপরে দেখা যাবে যে সেটা 2-3 বছরে হয়ে যাচ্ছে। তো চেঞ্জেস হয়, যেরকম এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি চলে এলো, এরপরে কিছু একটা অন্য কিছু চলে আসবে। এই যে র্যাপিড চেঞ্জ, এটার সাথে অ্যাডাপ্টেবিলিটি আনতে হবে, এবং এই অ্যাডাপ্টেবিলিটিটা আনতে গেলে you need to be curious about new things, quickly understand and adapt. তো সার্ভাইভ করতে গেলে এবং ভালো করতে গেলে, প্রসপার করতে গেলে, curiosity and adaptability will be the two key skill sets, right? Two key skill sets will be, I must be adaptable, whatever be the situation, I must be able to adjust to it, because things will change, and he or she has to adapt to the new situation, and he or she must be curious about what's going on, এবং সেটা থেকেই
নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন ভাবে জিনিসটাকে দেখা, things will fall in place মানে once she is এইটা curious. এইটা এই দুটো যদি মেনটেন করতে পারে, আই থিঙ্ক is a life lessons which should be taught to everyone, especially in this generation. আমরা একটা জিনিস ভুল করি, আপনি যেটা বলছেন আমার আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে কিছু একটা জিনিস, বাবা এটা কি, আমরা বলি এই চুপ কর তুই এখন নিজের কাজ কর, মানে ওই কিউরিসিটিটা মেরে দিই যে মাঝে মধ্যে ওইটা মেরে দেওয়া উচিত নয়, যেটা কিনা সত্যজিৎ রায় খুব ভালো করতেন। বাচ্চাদের নিয়ে যাই প্রশ্ন হোক উনি তার একটা উত্তর দিতেন বা বলতেন জেনে বল। ভেরি নেসেসারি, না হলে কি হয় ওই যেটা বললে না এখন বন্ধ কর একে পড়তে বাস, so that attitude is a problem. You must encourage that person to ask questions. এটা দরকার করে থাকি না আমরা, কারণ আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, তো শর্ট টার্মে ওইটা দেখি আমরা, বাট দ্যাট শুড বি এনকারেজড। ঠিক, আমরা একদম স্যার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনার। আমরা এইখানে একটা ইয়াং লিডারদের আপনি কতগুলো শব্দ আমরা শুনি বিভিন্ন লিডারশিপ, যে আমরা এখন লিঙ্কডইনে আমরা যে লিডারশিপ নিয়ে পড়াশোনা করছি তাতে কতগুলো শব্দ প্রায় আমাদের কাছে চলে আসে, তার মধ্যে দুটো কি তিনটে শব্দ আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, যেটা আমার মনে হলো যে আপনার একটা ভিউ পয়েন্ট জানা দরকার। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড ইজ ক্ল্যারিটি অফ থট। আপনি যদি, আমি পরের গুলো বলছি, আপনি যদি এটা নিয়ে একটু বলেন যে হাউ ক্ল্যারিটি অফ থট আজকের দিনে এই মানে চেঞ্জিং এনভায়রনমেন্ট, চেঞ্জিং টাইম, এতে কতটা জরুরি আমাদের জন্য। One of the most important skill set for a leadership role is this simple word called clarity of thought. Clarity of thought means, actually it has many meanings. তার মধ্যে দুটো মেন যেটা হচ্ছে যে আমাদের কাছে অনেক রকম অপশনস থাকে, মানে ধরো একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হবে, আমি অনেক কিছু করতে পারি, আমার সময় সীমিত, আমার রিসোর্সেস সীমিত, ওয়েলথ যেটা আমি ইউজ করতে পারি, ডিপ্লয় করতে পারি, সেটাও সীমিত। এই ফাইনাইট রিসোর্সেস এবং ফাইনাইট টাইমের মধ্যে where should I spend my maximum time and energy and the resource? The decision making of that is what is I would define as clarity of thought, right? কি আমি এতগুলো চয়েসের মধ্যে এত কিছু জিনিস হচ্ছে, আমি কি বেছে নিলাম তার মধ্যে থেকে দুটো তিনটে জিনিস যেটার উপরে আমি ম্যাক্সিমাম সময় এবং এফর্ট দিলাম এবং পয়সা ঢাললাম, যাতে আই ম্যাক্সিমাইজ দ্য আউটপুট, রাইট? এইটা বহু সময় গার্বেলড থটস থাকে, প্রচুর লিডারদেরও আমি দেখেছি এটাও করছে, সেটাও করছে, ওটাও করছে, এটা করছে, সবকিছু করছে, প্রচন্ড টাইম ফাইম প্রচুর এফর্ট লাগাচ্ছে, বাট ওটা হার্ড ওয়ার্ক হলো, স্মার্ট ওয়ার্ক ঠিক হলো না, রাইট? এই ক্ল্যারিটি অফ থট হলে স্মার্ট ওয়ার্কিংটা হয়। ঠিক, এখানে আমি আমাদের সেলসের যারা আমাদেরকে ছোটবেলায় শিখিয়েছিলেন, সেলস করতে যারা শিখিয়েছিলেন, তারা একটা কথা বলতেন যে দেখো কোন মালটা বেচবে সেটা ইম্পর্টেন্ট নয়, কোন মালটা বেচবে না সেটা ইম্পর্টেন্ট। অনেকদিন পরে আপনি একটা মিটিং এ আমাদেরকে বললেন ক্লোজিং দ্য ডোর, মানে কোন দরজাগুলো আমি বন্ধ করে দেবো, আর তালা দিয়ে সিল করে, গালা সিল করে দেবো, যে ওই দরজা আমায় মানে যাই প্রলোভন থাকুক ওই দরজায় আমি ঢুকবো না, আমার এই দুটো দরজা আছে, এই দুটো দরজা দিয়ে আমি যাব। আর ইউ মিনিং দ্যাট দিস ইজ দ্য থিং দ্যাট ইউ ওয়ান্টেড টু সে, মানে এই Yes, so one of the clarity of thought is also linked to this, actually what you are saying. Closing the door, এই যে কথা লোকে প্রচুর বলে স্ট্র্যাটেজির কথাটা খুব কম লোক বোঝে, কারণ আমি বহু জায়গায় দেখেছি আমার কি স্ট্র্যাটেজি, 12টা পয়েন্ট লিস্ট করে দিল, ওটা নাকি স্ট্র্যাটেজি, এই করবো সেই করবো এই করবো, এটা আমার স্ট্র্যাটেজি। Strategy is not having a list of actionable points. Strategy basically is what not to do. Close as many doors as possible and decide which are the one or two most important doors through which you will walk. Right? এইটা ডিসাইড করা, দেখবে আমাদের ধরো অনেকগুলো প্রোডাক্ট আছে, 18টা প্রোডাক্ট আছে, এবং অনেক রকম করতে পারো, তুমি নিউ ডিলার খুলতে পারো,
এক্সিস্টিং ডিলারকে বড় করতে পারো, নানা রকম করতে পারো। তো বহু লোক দেখবে সবকিছু করছে, ডিলারকে বলবে করাই উচিত সবকিছু, ডিলারকে বড় করা উচিত, ডিলারও খোলা উচিত, সব করা উচিত। এগ্রি, এভরিথিং হ্যাজ টু বি ডান। There is a weightage given on all things, but you will have to choose 2 or 3 areas or 1 or 2 areas to really focus, which will make the big impact, right? এই চয়েসটা is what I would define as clarity of thought, যে আমি এই দুটো জায়গা আমি বেছে নিলাম এই বছর এই 6 মাসের জন্য, যেখানে I will make a huge difference. This will give impetus to my sales or whatever you are doing basically. This is do you think this is applicable, similar things are applicable in your Very difficult thing, by the way. ha The temptations are very high to do lots of things. 99.5% লোক will get swayed by the temptation কি আজকে এটা করছে, 15 দিন পরে অন্য কিছু করতে আরম্ভ করে দেবে, তার 8 দিন পরে আরেকটা কিছু মাথায় কেউ কিছু বলবে সেটা করতে আরম্ভ করে দেবে। ইট ইজ এ নর্মাল হিউম্যান টেন্ডেন্সি। সেটা স্ক্রিবলিং করার মতো স্ক্রিবলিং করতে দেখি ইউ ফ্লিট ফ্রম ওয়ান এন্ড টু দি আদার। এইটাতে এই যে ভদ্রলোক এত ফেমাস হয়েছিল স্টিভ জবস এই অ্যাপেলে, এই একটি কারণ, হি ক্লোজড অল ডোরস। 273টা প্রোডাক্ট থেকে নামিয়ে এনে প্রথমে 3টে প্রোডাক্টে দাঁড় করিয়ে তোকে বললো পাগল বেটা, সব কোম্পানি বন্ধ করতে চলেছে। all the sales that was there, he decided that sale হোক না হোক সব বন্ধ করে, যেখানে আমি লিডার হতে পারবো না ইউএসএ তে এবং ওয়ার্ল্ডে, সেই সব জিনিস আমার বেঁচে লাগবে, ওগুলো আগে বন্ধ করে দাও ভাই। এই পাগল ওগুলো এত সেল, এত মিলিয়ন্স অফ ডলার সেল, আমরা ছেড়ে দেবো না, ছেড়ে। That call is very very difficult to take. Normally they will maintain that, then they will open another division which they will put more resources and try to build that up. ওটাও দেখবে, এটাও দেখবে, লোভ ছাড়তে পারে না। তো লোভে আপনিও আমার মনে পড়ছে আপনিও করেছিলেন আমাদের ওই প্যান্ডামিকের সময়, আমরা একটা নতুন ভেঞ্চারে আমরাই খুব বলেছিলাম হ্যাঁ হবে, ভীষণ ভালো হবে, দেন ইউ ফোর্সড ইনটু ইট কি নো প্লিজ ক্লোজ, মানে এইটা আমরা যেটাকে যখন আমরা করে দিয়ে ওই লোকগুলোকে আমরা এখন বিসিজি মডেলে যেটা ঢোকানো হচ্ছে, but we gave up immediately because something which was an opportunity at that point of time, পরে দেখেই বোঝা গেল যে এটা বেশি দূর আমরা এগোতে পারবো না, we'll never become a leader in India. ঠিক, why we are distant followers, just give up. একদম। এইখানে আমাদের দ্বিতীয় শব্দটা নিয়ে আমি আপনাকে বলতে চাইছি, সেটা হচ্ছে ক্ল্যারিটি অফ থট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ড। সেকেন্ড ওয়ার্ড দ্যাট আই হিয়ার ভেরি ফ্রিকুয়েন্টলি, দ্যাট ইজ এমপ্যাথি। ইয়াং লিডার কে আপনি এমপ্যাথি শব্দটা নিয়ে কিছু যদি বলেন। সহমর্মী, এমপ্যাথির বাংলাটা বলি সবার সুবিধার জন্য, সহমর্মিতা। হ্যাঁ, এইটা খুব এই জেনারেশনে একটু অসুবিধে আছে, মানে কিছু লোক তো আবার খুব ভালোভাবে এটা করে, আর some of them or many of them have become very routine because এই কন্ট্যাক্টটা নেই, তো লোকে টেকনোলজি নিয়ে বেশি ডিল করে, এমপ্যাথিটা একটু কমে যাচ্ছে আস্তে আস্তে। হিউম্যান ইন্টারাকশন যখন কমে যায় তখন ন্যাচারাল টেন্ডেন্সি এমপ্যাথিটাও কমতে আরম্ভ করে, তো দ্যাট ইজ আ প্রবলেম, বাট it has a very very important role, especially in leadership roles. একদম। এমপ্যাথি প্রসঙ্গে স্যার আমি একটা সাপ্লিমেন্টারি, আপনি যদি আমাদের কোভিড এর সময়ের এক্সাম্পলটা একটু বলেন। যে আমি সেটাই বলতে চাই, আমি ইনফ্যাক্ট আমি কদিন আগে IIM ব্যাঙ্গালোরে আমাকে ওই ডিস্টিংগুইশড অ্যালুমনি অ্যাওয়ার্ড দেয় এবং তাতে একটা স্পিচ দিতে হয় আমাদের, মানে প্রত্যেক বছর এরকম 3 জনকে দেয় IIM থেকে। I was fortunate to get it in this year, 50th year. তো সেখানে আমি 3টে গল্প বলি, মানে ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন হু আর জয়নিং IIM ব্যাঙ্গালোর। তো 3টের মধ্যে একটা গল্প ছিল এই এমপ্যাথির উপরে, এবং আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা কত ইম্পর্টেন্ট। এটা
যেরকম আমরা যখন কোভিড হলো তখন টিভিতে সব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, এই যাই যাই সবাই চাকরি চলে যাবে, সবাই মাইনে কেটে দেবে, কিছু মাইনে বন্ধ হয়ে যাবে। তো আমি তখন ফার্স্ট ডে শুনে ইট ওয়াজ আ স্টানিং কল, রাত্রিবেলা হঠাৎ ডিসিশন নেওয়া হলো লকডাউন। আর তারপরে শুরু হয়ে গেল সকাল থেকে যে এবার সব যায় 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 রায় 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 রায়। একদিন যাওয়ার পরে আই কালেক্টেড মাই থটস, আমার বাড়ির ছাতে গেলাম, ছাতে গিয়ে বসে একটা চিঠি লিখলাম। সেই চিঠিটা আমি কোম্পানিতে সার্কুলেট করি, and before sending it I called chairman, আমি একটা ডিসিশন নিয়েছি, কোনো লোকের চাকরি যাবে না, কোনো মাইনে কাটবো না, সবাই মাইনে দেওয়া হবে, সবাই যে যে আছে সবাই থাকবে। চেয়ারম্যান বলে, এটা কেন করছো তুমি? দেখুন এই লোকগুলো আমাদের সাথে এত বছর ধরে ছিল, একটা ইনসিডেন্ট হয়েছে, আমি এই নৌকায় আমার টাকা বাঁচাতে যাব কি আমি তাকে ভাগিয়ে দিলাম, that's not the right way to do it. So I feel that we should just go and announce this. He immediately said, go ahead, I agree with you. So then I sent that letter saying that there's nothing to worry, we are taking care. Then I called up few of the people, পেন্টার গুলোর কি অবস্থা, ডিলার গুলোর সব টাকা সিএন দিয়ে দেওয়া হয়েছে, সিএন দিয়ে দেওয়া হলো। পেন্টারদের 7 দিনের মধ্যে we completed the entire KYC, যাতে ওদের টাকা ওদেরকে পাঠিয়ে দিতে পারি, so that they can survive in this point of time. So all the stakeholders, the employees, the dealers, the painters, we stood by them in this period. It's a question of empathy, right? I could have taken a completely rational stand saying that এই সময় তো প্রোডাকশনই হচ্ছে না, সেল নেই, আমি কি করে করবো, let's forget all this, cut the salaries till good times come back, and people would have thought ঠিক আছে সবাই করছে, এও করছে, সেটাই, so great. But I took a different stand. I think it really helped the company. And you see next 2 years company performance as a whole. Yes, so you are the best performing company. We just did outstanding work, right? এক বছর 30% গ্রোথ হলো, তারপরের বছর আবার লাস্ট ইয়ারে 23% গ্রোথ হলো, and both the years, if you take cumulative, we were definitely the highest in the country. So we suddenly went up from somewhere around 6,300 crores to more than 10,000 crores in just 2 years, and that too in the COVID period. Yes. That is sometimes this empathy, আমি যেটা শুনতে মনে হচ্ছিল যে এটা একটা কিন্তু বিজনেস ডিসিশনও হতে পারে, মানে আপনি একজনের প্রতি এমপ্যাথেটিক, that is kind of an investment. You shouldn't treat it like that. See, at the end of the day, human beings are human beings. It is not to be treated as an investment for return, right? That's the wrong way of looking at it. Empathy you cannot bring like that. Empathy cannot be transactional. No. It has to be emotional. Either you are emotionally engaged or you aren't. Right? It cannot be a transactional decision making. ঠিক, আমি আজকে এটা করলাম, আমার একটা ভালো তাহলে ফেরত চাই, আমার এবার একটা রিটার্ন তো দরকার। That's not empathy. Empathy is like, মানে person is in trouble, as a human being it is my duty to be with him. যেটা তুমি আরেকটা বলছিলে যে যেরকম বহু লোক আমাদের এখানে অসুস্থ হয়ে গেছে, কোনো কারণে হচ্ছে না, পারছে না, we give them a long rope, right? অন্য জায়গায় বসিয়ে দিলাম, অন্য কাজে দিয়ে দিলাম, একান্ত সেই বলছে যে আমি পারছি না ভাই, আমি তো হসপিটালে পড়ে থাকবো, কিছু হবে না, আমার ছেড়ে দিন,
তাতেও আমরা বলি যে তুই একটা কিছু টাকা ফাঁকা নে, ভিআরএস নিয়ে দিয়ে তুই শান্তিতে থাক, ঠিক। right? That part of it, I have seen it. A part of it came in me, from the Tatas. I used to stay in Jamshedpur, Yes. and I have seen this culture very prevalent in the Tata area. When সব সময় ওরা they used to take care of their people very well. That's the biggest strength of the Tata group, that they treat people well. Right? Behaviorally, the amount of the way they treat, the culture that they have is very important. There is lot of empathy there, and same জিনিস সবাই থাকে না এটা, মানে No. that you can make out, because টাটার দেখো থাকেও একটা সিম্পল ভাবে, মানে ইজ নট ফ্ল্যাশি, No. 12 তলা বাড়ি বানাচ্ছে, হেলিকপ্টার লাগাচ্ছে, মানে he travels well, he is rich, he does well, but he also takes care of people, very ordinary, humble I mean, people. you can understand, looking at that person, you can understand how, but looking at the culture of the company, you can understand. You see the messaging, LinkedIn এ অনেক সময় আসে, how ড্রাইভারের বাড়ি চলে গেল, ও গিয়ে টেক কেয়ার করছে, এই জিনিসগুলো Small things, but important in life. and makes you feel much happier. That empathy is very difficult to. It's not a business proposition. No, it's a character. You can say it's a character of It mine. is very important for a leader, because unless you empathize with your colleagues, whether he's a junior or your equivalent, even your senior, you need to empathize. You need to make that bond. It should not be transactional always. It has to be emotional. Correct. And the last word that আমরা আজকের এই সাক্ষাৎকারের শেষ শব্দটা, তারপরে আমরা অল্প একটু অংশ আছে, আমরা একদম শেষ অংশে চলে এসেছি। আমরা একটা 2016 সালে ডিমনিটাইজেশনের একটা গল্প না, সত্যি ঘটনা, যেটা আমরা জানি, আপনি অনেকবার বলেছেন সেটা, এক ইয়াং লিডারের পার্সপেক্টিভ থাকা, দৃষ্টিভঙ্গি থাকা কতটা জরুরি। আমরা 3টে শব্দ আলোচনা করলাম, প্রথমটা ক্ল্যারিটি অফ থট, দ্বিতীয়টা এমপ্যাথি, তৃতীয় এবং শেষ শব্দটা বলছি পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি। আমি এটা ডিমনিটাইজেশনের তরফ থেকে আমি পার্সপেক্টিভ না বলে বলবো পজিটিভিটি। The story which I had mentioned in this forum at IMD, positivity, looking at the positive side of life is very important. Otherwise, অনেক সময় দেখবে কিছু একটা হলেই কাঁদতে বসে গেল, কিছু হচ্ছে না, ফালতু গভর্নমেন্ট, ফালতু লোক, blame everyone other than yourself, right? And that is a full of negativity. আরো 4টে লোক চলে আসবে, হ্যাঁ ঠিক বলেছিস, এটা খুব বাজে হয়েছে, এটা সরকারটা কিছু করে না, বাজে, এই লোকটা বাজে, ওই লোকটা বাজে। তো ইউ আর ফিলিং yourself and surrounding yourself with negativity. আমার লাইফ ফর্ম হচ্ছে যে ভাই নেগেটিভ লোকের থেকে দূরে থাক। নেগেটিভ কেউ কিছু বললে ভাই তাকে ঠিক আছে শুনে নিয়েছি ভাই, একটু যা, আই ওয়ান্ট টু থিঙ্ক এর মধ্যে কি পজিটিভ হতে পারে, রাইট? সো ডিমনিটাইজেশন যখন অ্যানাউন্স করে তখন সবাই লাফালাফি, চিৎকার চেঁচামেচি, আরে ভাই কি হবে, ব্যবসা হবে না, এই মাসটা গেল, টাকা নেই, সব আটকে দিয়েছে, বড় বড় লাইন, স্যার তো দেখতেই তো পাচ্ছেন, আমার প্রচুর ছেলে বলতাম, ও বললো এই মাসে আর কিছু হবে না বাস। তো I traveled, suddenly I saw very interesting figure কি কেরালায় সেল হচ্ছে প্রচুর, ডিমনিটাইজেশনে পড়ে, এটা কি অদ্ভুত ব্যাপার ভাই, কেরালা সেলিং। তো ফোন করলাম, কিছু উত্তর পাচ্ছি না। I went there to Kerala, flying to Cochin, then I went into the market straight. গিয়ে দুবেলা পৌঁছালাম, গিয়ে মার্কেটে গিয়ে ঘুরে এই যেটা বলেছিলাম প্রথমে, কিউরিওসিটি with an open mind, you have to have that mind, কি ব্যাপারটা কি, এখানে হচ্ছে কেন? Then I observed and I started asking. Some of the dealers were growing, some of the dealers were degrowing. Then degrowing dealer গুলোর কাছে গেলাম, এগুলো বড় ডিলার, সাইজও বড়, অথচ ডিগ্রো করছে, ছুটকু গুলো গ্রো করে চলেছে।
আমি বড় ডিলারে যে কি ব্যাপার না, 2 লাখ টাকার বেশি ক্যাশ নেওয়া যায় না, আমি তো ক্যাশেই করতাম, আমি কি করে করবো, অমুক তমুক, ও হচ্ছে না। ছোট ডিলার বলছে আরে আমার তো 2-3 লাখই হয় সবসময়, আমার তো এর চেয়ে বেশি ব্যবসাই নেই, তো আমার তো আরামসে চলছে, আমার কোনো প্রবলেম নেই। সরকার বলে দিচ্ছে 2.5 লাখ টাকা অব্দি ডিপোজিট করতে হবে, তো আমার কি প্রবলেম আছে, আমি 2.5 লাখ টাকা অব্দি ডিপোজিট করছি, চলছে। আচ্ছা, এটা তো ভালো কথা। সিএনবিসি আমাকে টিভি থেকে ফোন করছে যে আপনি, আপনার কি বক্তব্য, আমি তখন সিআইআই এর চেয়ারম্যান ইস্ট জোনে, আমাকে বললো যে আপনার কি বক্তব্য ইন্ডাস্ট্রি বডি থেকে। মানে আমাদের ইন্ডাস্ট্রি বডি তো একটু অসুবিধা ফেস হচ্ছে ন্যাচারালি, এটাতে প্রবলেম, তা আপনার কোম্পানিতে কি হচ্ছে, আমার কোম্পানি ঠিক আছে, ঠিক আছে। আমি বললাম হ্যাঁ, আমার কোম্পানি মনে হয় এ মাসে আমরা মোটামুটি উতরে যাবো। কি করে? আমি বললাম সেটা তো আমি চেষ্টা করছি, পরে জানাতে পারবো আপনাকে। So then I came back, called a meeting of all the team members, and then I said ki totally focus on the small dealers, forget the big dealers this month. পুরো জিনিসটাকে, পুরো সেলস টিম, এভরিওয়ান, ছোট ডিলারের পিছনে স্কিমটাকে চেঞ্জ করে দে, ছোট ডিলারকে দে, পুরো গলা অব্দি সবাইকে 2.5 লাখ করে ভরে দে। That month we were the only company which grew in the demonetization. And I remember I was in Hyderabad at that time, at that day. I was looking after Telangana. And in my Hyderabad stint of 2 years, that month we grew highest, 43% year-on-year growth. Right. মানে আমরা প্রথমে ভাবছিলাম যে গেল, সব শেষ, পৃথিবী সব ধ্বংস হয়ে গেল। তারপরে আমাদেরকে আপনি বললেন সেই সময় যে কতগুলো অ্যাক্টিভ ডিলার আছে বলো, ওই করে আমরা সব বাট্টার করে হিসেব টিসেব করে ছেলেদেরকে একদম ওই সে গাইডেড মিসাইল বানিয়ে দিলাম, এই লোকটার কাছে যাও, গিয়ে এই টাকাটা মাল এতটুকু বিক্রি করো, এর বেশি করো না, কিন্তু এতটুকুই করো। তো এনিওয়ে, তো স্যার এই আমরা প্রায় 1 ঘন্টা আমরা আলোচনা করলাম বিভিন্ন বিষয় নিয়ে। কিউরিওসিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড দ্যাট কেম আউট। আপনাকে বলবো, আমরা বিভিন্ন কাজে কর্মের মধ্যে প্রত্যেকেরই কিছু কিছু হবি আছে। আমাদের 4-5 জন বন্ধু, তার মধ্যে সুমন বন্দ্যোপাধ্যায় একজন, আরেকজন যাকে আপনি চেনেন, আমাদের এই একটা প্ল্যাটফর্ম আমরা একটা বানিয়েছি। আপনি কিছু কিছু কাজও আমাদের দেখেছেন। আপনার এই ভাষা ও ভবিষ্যৎ প্ল্যাটফর্মটা সম্পর্কে যদি কিছু বলার থাকে একদম শেষকাল। না, আমার মনে হয় এটা খুবই ভালো জিনিস করছো, এটা মানে ভালো প্ল্যাটফর্ম, ফোরাম টু শেয়ার লটস অফ আইডিয়াস এন্ড থটস। লোকে এটা ভালোভাবে কন্ডাক্ট হয়। আই হ্যাভ সিন সাম অফ ইউর programs, and I feel that it's a good thing to do. It can become popular also, quite, because এখানে the questions that are asked, the things that are talked about, some of them are quite interesting. তো আমার মনে হয় এটা করা উচিত, মানে it's a good thing. It helps others, it helps people to share with others ideas and thoughts which might be of interest. আমার তো মনে হয় it's a great initiative and it must carry on. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন লোক, ইনিশিয়ালি বার্জারের যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, বার্জার লিডারশিপ, তাদের সঙ্গে আমরা বিভিন্ন রকম ভাবে এই ধরনের আলোচনা করব, সো দ্যাট আপনি এই ধরনের ইন্টারভিউ অনেকই দিয়েছেন, কিন্তু বাংলায় বোধহয় প্রথমবার এতক্ষণ বাংলায় কথা হলো। একটা কথায় ইংরেজি, আমাদের দুজনের কথাতেই মাঝে মাঝে ইংরেজি এসে গেল, কিন্তু যাই হোক, সেটা আমাদের একটা ওই বাংলিশ মিলিয়ে একটা যে ভাষা নতুন তৈরি হয়েছে, ওই ভাষাটা দ্যাট ইজ দ্য ফিউচার। আর আমরা আজকে ভাষার কথা বলিনি, আজকে আমরা ভবিষ্যতের কথা বলছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি টাইম সো লেট ইন দ্য নাইট। আমি বলছি না এখন কটা বাজে, ঠিক আছে। আমাদের অবশ্য অভ্যেস আছে, আমার আর মিস্টার রয়ের অভ্যেস আছে রাত্রিবেলাটা। থ্যাংক ইউ ফর গিভিং আস টাইম। আজকে আমরা কথা বলছিলাম বার্জার পেন্টসের এমডি ও সিইও শ্রী অভিজিৎ রয়ের সঙ্গে। আমরা বহু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করলাম। সঙ্গে থাকবেন ভাষা ও ভবিষ্যতের লিডার স্পিক অনুষ্ঠানের। নমস্কার।